দাম্পত্য জীবনের সমস্যায় জর্জরিত একজন পুলিশ কনস্টেবল এবং একজন লেডি অফিসার এক রাতে টহল দিতে গিয়ে একটি খুনের দায়ে ফেঁসে যায়। কিন্তু ওই ব্যক্তি কিভাবে মারা গেল তার সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাই নেই। এমন অবস্থায় তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে তাদেরকে ওই রাতের রহস্য খুঁজে বের করতে হবে, জানতে হবে ওই রাতে সেখানে আসলে কি ঘটেছিল। এই জন্য দুজন মিলে তদন্ত শুরু করে, আর তাদের তদন্তে যা উঠে আসে তা তারা কল্পনাও করেনি। এমনকি মুভির ক্লাইম্যাক্সে এমন টুইস্ট সামনে আসবে যা আপনি বিন্দুমাত্র অনুমান করতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি পথিরাত্রির কথা, যার বাংলা অর্থ মধ্যরাত। মুভির শুরুটা হয় এক অন্ধকার রাতে। জঙ্গলের মধ্যে এক পরিত্যক্ত বাড়িতে 3 বন্ধু নেশা করছিল। তবে দুজন লক্ষ্য করে তাদের আরেক বন্ধু রবি সেখানে নেই। অন্যদিকে রবিকে দেখা যায় ওই বাড়ির পিছের দিকে এসে দূরে কিছু একটার দিকে তাকিয়ে আছে। ওই দুজনের একজন এসে রবির কাছে জানতে চায়, আরে তুই এখানে কি করছিস? রবি তখন তাকে দূরে এক ব্যক্তিকে দেখিয়ে দেয়, কিন্তু রবির বন্ধু তাকিয়ে দেখে সেখানে তো কেউই নেই। এই জন্য সে রবিকে সেখান থেকে নিয়ে যায়। এই দৃশ্য এখানে শেষ হয়। তবে এই দৃশ্যটি দেখানোর পিছনে বেশ কিছু কারণ আছে, যেটা আমি মুভির শেষে গিয়ে আপনাকে বলবো। সিন চলে যায় একটি লোকাল পুলিশ স্টেশনে। সকাল সকাল পুলিশের সবাই নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত। অন্যদিকে আমাদের পুলিশ কনস্টেবল শাইনিকে দেখানো হয়। শাইনিও সকাল হতে ডিউটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছে। তবে প্রতিদিন যে জিপে করে সে যায় সেটি মিস করার কারণে শাইনি একটু চিন্তায় পড়ে যায়। তবে তখনই সেদিক দিয়ে একটি স্কুটি যাচ্ছিল। শাইনি তাকে অনুরোধ করে, ভাই দয়া করে আমাকে থানার সামনে নামিয়ে দিবেন, খুব আর্জেন্ট। লোকটি কোনো কিছু বলে ওঠার আগেই শাইনি তার হাতে থাকা ব্যাগটি লোকটির সামনে রেখে তার স্কুটিতে উঠে পড়ে। এখানে একটি বিষয় বলে রাখি, শাইনি যে ব্যাগটি রেখেছে ওই ব্যাগের মধ্যে 3.5 কেজি পরিমাণ জয়ফল আছে। এগুলো সে যাওয়ার সময় বিক্রি করার কথা ছিল। তবে কথায় কথায় তাড়াহুড়ো করে শাইনি থানার সামনে নেমে তার ওই জয়ফলের ব্যাগটি না নিয়ে থানার মধ্যে চলে যায়। আর এই সুযোগে ওই ব্যক্তি ওই ব্যাগটি নিয়ে সেখান থেকে মানে কেটে পড়ে। পরবর্তী দৃশ্য একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে। আমাদের সাইকিয়াট্রিস্ট এবং নান সীমাকে দেখানো হয়। সে ফিলিক্স নামে একজনের সাথে কথা বলছে। এখানে তাদের কথা আমরা জানতে পারি, ফিলিক্সের ওয়াইফের নাম জান্সি। সে পুলিশের সাব ইন্সপেক্টর পদে আছে। কিন্তু জান্সির সাথে ফিলিক্সের সম্পর্কটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি ফিলিক্স সংসার করতে চাচ্ছে না। যদিও তারা ভালোবেসে বিয়ে করেছিল, এখন তাদের মধ্যে সেই ভালোবাসাটা নেই। ফিলিক্স মূলত একটু আধ্যাত্মিক জগতের দিকে যাওয়ার চেষ্টা করছে, মানে সন্ন্যাস গ্রহণ করা আর কি। যে জন্য সীমা তাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে যে আমাদের প্রত্যেকেরই তো একটা দায়িত্ব আছে। ভালোবেসে বিয়ে করেছ, সন্তান নিবে, পরিবারের খেয়াল রাখবে। কিন্তু ফিলিক্স এসবে বিশ্বাসী না। ফিলিক্সের ধারণা এগুলোর একটি নির্দিষ্ট সময়সীমা আছে। ভালোবাসার একটা এক্সপায়ারি ডেট আছে। তার কাছে সে এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, তাই সে এখন আর পরিবারের প্রতি দায়বদ্ধ না। সীমা বুঝতে পারে ফিলিক্সের সাথে এসব নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই, কারণ ফিলিক্স নিজের সিদ্ধান্তে অটল। এরপর সীমা জান্সির সাথেও কথা বলে। জান্সিও তখন সীমাকে একই কথা বলে যে ও আসলে সন্ন্যাসী হবে বা এমন কিছু না, ও তো পরিবারের দায়িত্ব থেকে দূরে থাকার চেষ্টা করে। সীমা তখন জান্সিকে বোঝায়, হয়তোবা তোমাদের পরিবারে বাচ্চা হলে সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জান্সির কথা, শুধুমাত্র বিয়ে হলে একসাথে সংসার করলে যে বাচ্চা হবে তা তো নয়। গত 1 বছরের উপর হবে ফিলিক্স তার সাথে এক বিছানায় ঘুমায়ও না, তাহলে বাচ্চাটা হবে কি করে? একদিকে ফিলিক্স, অন্যদিকে জান্সি, দুজনের সাথে কথা বলে সীমা স্পষ্টই বুঝতে পারছে এখানে সীমার সমাধান তো আর কিছুই নেই। তো এখানে সিন আপাতত এখানে শেষ হয়। অন্যদিকে থানায় ওই লেডি কনস্টেবল শাইনি সকালবেলা যে বাইকে করে এসেছিল সেটা মূলত একটা চোরের বাইক ছিল। হেলমেট পরে থাকার কারণে শাইনি তখন তাকে চিনতে পারেনি। আর সকালবেলা তাদের দুজনকে এক বাইকে দেখার কারণে থানা থেকে এখন শাইনির প্রতি সন্দেহ জাগছে। এমনকি দায়িত্বে থাকা ইন্সপেক্টর তো শাইনিকে সাসপেন্ড পর্যন্ত করে দিতে চাচ্ছিল। শাইনি তখন তাকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করে যে আমি তাকে চিনতে পারিনি, আর ও তো আমার 3.5 কেজি জয়ফল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে জান্সি এসে পড়ে। মূলত ওই ব্যক্তির নামে শুধু চুরির মামলা নয়, একটি পক্সো কেসও চলমান। এজন্য পুলিশ তাকে ধরার জন্য চেষ্টা করছিল। তখনই অন্য একজন সদস্য এসে জানায় ওই চোরটির সন্ধান পাওয়া গেছে। তাই ইন্সপেক্টর জান্সিকে, শাইনি এবং আরও কয়েকজন কনস্টেবলকে নিয়ে ওই চোরকে ধরতে পাঠিয়ে দেয়। আর ইন্সপেক্টরের নির্দেশনা মতো জান্সি সবাইকে নিয়ে ওই চোরের গোপন আস্তানা থেকে তাকে ধরেও ফেলে। সিন চলে যায় কোর্টে। আমাদের কনস্টেবল হরিশকে দেখানো হয়। মূলত হরিশের স্ত্রীর সাথে হরিশের সম্পর্ক ভালো যাচ্ছিল না। তারা কোর্টে ডাইভোর্সের অ্যাপ্লিকেশন পর্যন্ত দিয়েছে। তবে তাদের একটি ছোট্ট মেয়ে আছে। আপাতত কোর্ট মেয়ের মাকেই, মানে হরিশের স্ত্রীকেই টেম্পোরারি কাস্টডির দায়িত্ব দিয়েছে। তবে হরিশ চাচ্ছে মেয়েকে নিজের কাছে রাখতে। এই জন্য বেশ কিছুদিন যাবতই কোর্টে তাদের এই কেস চলমান।
সেই বিষয় নিয়ে কথা বলতে তারা এসেছে। তবে হরিশের আইনজীবী হরিশকে জানায় সামনে বুধবারে তাদের হিয়ারিং, ওই দিন তাকে সরজমিনে হাজির থাকতে হবে। আর যত যাই হোক না কেন সে যে কোনো মূল্যে হরিশকে তার মেয়ের কাস্টডি পাইয়ে দিবে। এই জন্য হরিশ তার লয়ারের ফিস পরিশোধ করে থানায় চলে যায়। এদিকে জান্সি ওই চোরের বাড়ি থেকে যা কিছু উদ্ধার করেছে সবকিছুর একটা তালিকা করে ইন্সপেক্টরের কাছে জমা দেয়। ইন্সপেক্টর সিদ্ধান্ত নেয় আগামীকালই ওকে কোর্টে পাঠাবে। সাথে জান্সিকে এটাও বলে এসআই শ্যামের শাশুড়ি মারা গেছে, 2 দিনও ছুটিতে থাকবে, তাই জান্সিকে আজ রাতে ডিউটিটা করতে হবে। আর অন্যদিকে হরিশ থানায় এসে পার্কিংয়ে গিয়ে বিড়ি ফুঁকছিল। সেখানে তার এক এসআইয়ের সাথে দেখা হয়। হরিশ তার কাছে জানতে চায় পিটার নামে ওই চোরটাকে জান্সি ধরেছে। এসআই বলে শুধু ধরেনি, ফিল্মি স্টাইলে ধরেছে। এটা শুনে হরিশ একটু জান্সিকে ছোট করে দেখছিল যে এতে এত মাতামাতির কি আছে। এসআইয়ের কথা তোমার বউয়ের উপর রাগ বলে সব মেয়েদের উপর রাগ ছিল না। হরিশ বলে সবাই একই। এসআইয়ের সাথে হরিশের কেসের সম্পর্কে জানতে চায়। হরিশ জানা এখন যে কোনো মূল্যে সে তার মেয়ের কাস্টডি নিতে চায়, যাতে মেয়েকে দেখতে হলে তার বউয়ের কাছে গিয়ে হাতে পায়ে না ধরতে হয়। এমনকি হরিশ এটাও বলে যতক্ষণ বউয়ের কথা শুনবেন ততক্ষণই আপনি সংসার করতে পারবেন, মানে সংসার আপনাকে গোলাম হয়ে থাকতে হবে, নয়তো আপনার পক্ষে সংসার করা সম্ভব নয়। বলে হরিশ ডিউটিতে জয়েন করতে চলে যায়। আর এসআই তখন বলছিল এই লোকটা কখনো শুধরাবে না। এদিকে জান্সিকে যেহেতু আজ নাইট ডিউটি করতে হবে, তাই জান্সি তার স্বামীকে মেসেজ করে জানিয়ে দেয়, মানে ফিলিক্সকে। এখানে আমরা দেখতে পাই জান্সি ফিলিক্সকে যতই জানানোর চেষ্টা করুক না কেন ফিলিক্স কোনো উত্তর না দিয়ে শুধুমাত্র ইমোজি পাঠাচ্ছে। আর এতেই তাদের দুজনের মধ্যে সম্পর্কটার বিষয়ে জানা যায়। জান্সির জন্য এটা নতুন কিছু নয়, তাই একরকম মন খারাপ করেই জান্সি দিনের ডিউটি শেষ করে নাইট ডিউটি করার জন্য ড্রাইভার হিসেবে হরিশকে নিয়ে ডিউটিতে বেরিয়ে পড়ে। তারা প্রথমে একটি জায়গায় চেকপোস্ট লাগিয়ে সেখানে কয়েকটি গাড়ি চেক করে। এরপর সামনের দিকে যেতেই একটি জটলা দেখে সেখানে থামে। মূলত এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল, তাই জান্সিরা তাদের সাথে কথা বলে সেটা মিটিয়ে যখনই সামনের দিকে যাবে তখনই জঙ্গলের রাস্তায় বেশ কিছু মানুষজন দেখতে পায়। হরিশ তাদের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে তারা জানায় তারা বাঘের গর্জন শুনেছে, এই জন্য চেক করতে এখানে এসেছিল। জান্সি তখন তাদের উপর রাগ করে তাদেরকে বলে আপনাদের দেরি না করে ফরেস্ট ডিপার্টমেন্টকে এই বিষয়ে জানানো উচিত ছিল। এরপর জান্সি তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর দুজন সামনের দিকে যাচ্ছিল। তবে কিছু দূর যাওয়ার পরই তারা রাস্তার পাশে একটি কার দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এত রাতে জঙ্গলের মধ্যে একটি কার দেখে তাদের বেশ সন্দেহ হচ্ছিল। এই জন্য হরিশ গাড়ি থেকে নেমে চেক করতে ওই কারের দিকে যাচ্ছিল। তবে ঠিক তখনই ওই কার থেকে হুডি পরিহিত একজন লোক বের হয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর কারের মধ্যে থাকা অন্য একজন ব্যক্তি দ্রুত ওই কারটি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। হরিশও তখন বুঝতে পারছিল না সে আগে হুডি পরিহিত লোককে ধরবে না ও কারকে। তবে এতক্ষণে জান্সি ওই হুডি পরিহিত লোকের পিছু করতে শুরু করেছে। তবে জঙ্গলের মধ্যে কিছুক্ষণ দৌড়ানোর পর হঠাৎ করে ওই হুডি পরিহিত লোকটি গায়েবী হয়ে যায়। জান্সি আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছে না। তবে সামনে একটি খাদ পড়ে, এটা মূলত একটি চোরাবালির খাদ। তারপর জান্সি সামনে যাওয়ার চেষ্টা করছিল, তখনই হরিশ এসে জান্সিকে বাধা দেয়। আবার ঠিক তখনই থানা থেকে ইন্সপেক্টর কল করে জানায় পাশের মান্থারপল্লী গ্রামে একটি মেয়ে গায়ে আগুন দিয়ে মারা গেছে, তাই দ্রুত সেখানে যেতে বলে। কিন্তু জান্সির কথা হুডি পরিহিত লোকটি কে ছিল সেটা না জেনে আমরা এখান থেকে কি করে যাই। হরিশ তখন জান্সিকে বোঝায় থানা থেকে যেহেতু সিনিয়র কল করেছে তাই আগে আমাদের ওই গ্রামে গিয়ে দেখা উচিত। যে জন্য ওই হুডি পরিহিত লোকটিকে আর না খুঁজে তারা ওই গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে দেখে 18 বছরের একটি মেয়ে পুড়ে মারা গেছে। জান্সি ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে জানতে পারে তারা সন্দেহ করছে মেয়েটির কারোর সাথে রিলেশন ছিল, সেই বিষয় নিয়ে হয়তোবা এটা করেছে। জান্সি ইন্সপেক্টরের সাথে এই বিষয়ে কথা বলে। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে মেয়েটির বডিটি মর্চুয়ারিতে পাঠিয়ে দেয়। তো ওই মেয়ের ওই কেস নিয়ে হসপিটালে তাদের সারা রাত কেটে যায়। আর পরবর্তী দিন সকাল হতেই জান্সি হরিশকে নিয়ে জঙ্গলের সেই খাদের পাশে চলে আসে যেখানে গতরাতে তারা হুডি পরিহিত লোকটিকে খুঁজছিল। তবে এখানে এসে দেখে সেখানে চোরাবালির ওই খাদটি আর নেই, ওই জায়গাটিকে মাটি ভর্তি করে সমান করে ফেলা হচ্ছে। আর এটা দেখার পরই জান্সি হরিশকে দোষারোপ করছিল যে সব তোমার জন্য হয়েছে, কারণ জান্সি মনে করছে গতকাল যে হুডি পরিহিত লোকটা এখান দিয়ে পালিয়েছিল সে হয়তোবা ওই খাদের মধ্যে পড়তে পারে, তাই সে যদি সেখানে পড়ে থাকে তাহলে তো এতক্ষণে সে মারা গেছে। আর এখন মাটি ভর্তি করার কারণে তার লাশটা পর্যন্ত বের করা যাচ্ছে না। কিন্তু হরিশের কথা ওই ব্যক্তি অনেক আগেই পালিয়ে গেছে। অবশ্য জান্সি বলে তুমি পালিয়ে যেতে দেখেছ। হরিশ তখন জান্সিকে বোঝায় ম্যাডাম গতরাতে যা কিছু হয়েছে শুধু আমরা দুজনই জানি, তাই এটা নিয়ে তো ভাবার কিছু নেই। জান্সির কথা কারের মধ্যে যে ব্যক্তি ছিল সে তো আমাদেরকে এখানে দেখেছিল, তার কি হবে? হরিশ বলে কারের মধ্যে একটি মেয়ে ছিল, হয়তোবা অবৈধ সম্পর্কের কারণে এখানে এসেছিল, সে কখনোই নিজের কথা প্রকাশ করবে না। এমন কেস আমি আমার জীবন অনেক দেখেছি, এসবের পিছনে সময় নষ্ট না করে চলুন এখান থেকে। জান্সিও তাই হরিশের কথা মতো থানায় ফিরে যায়।
আর গিয়ে দেখে এক মেয়ে মিসিং কমপ্লেন করতে বসে আছে। এটা জানার পরই জান্সির তো একদম টেনশন শুরু হয়ে যায়, কারণ জান্সি তো গত রাত্রে বিষয় নিয়ে ভাবছে। অবশ্য এরপরই জানা যায় ওই মহিলার কুকুর হারিয়ে গেছে, তার মিসিং কমপ্লেন করতে এসেছে। আর এটা শোনার পর জান্সি একটু স্বস্তি পায়। এরপর জান্সি বাড়িতে ফিরে দেখে ফেলিক্স তার কার নিয়ে কোথাও যাচ্ছে। জান্সি ফেলিক্সের যাওয়ার বিষয়ে জানতে চাইলে ফেলিক্স বলে, কয়েকদিনের জন্য আমি একটু দূরে যাচ্ছি, কিছুদিন পর ফিরে আসবো, বলেই চলে যায়। জান্সির আর করার কি আছে, কারণ ফেলিক্স তো তার কোনো কথা শুনবে না। আবার অন্যদিকে সারা রাত ডিউটি শেষ করে হরিশও বাড়িতে পৌঁছে গেছে, কিন্তু বাড়িতে তো কেউই নেই, সে একদমই একা। হরিশ তার ছোট মেয়েটার ফটোর সামনে বসে মেয়েটিকে দেখছে। সিন চলে যায় পরবর্তী দিন কোর্টে। জান্সি গতকাল যে পিটার নামে চোরকে ধরেছিল, সেই চোরকে কোর্টে নিয়ে এসেছে, কিন্তু জান্সির মনের মধ্যে শুধু গত রাতের ঘটনাই ঘুরছে। জান্সির কথা ওই কার্ডটি কালকে না হয় চলে গেল, আশেপাশে কোনো না কোনো সিসিটিভিতে নিশ্চয় কার্ডটি দেখা যাওয়ার কথা। এই জন্য জান্সি হরিশকে সিসিটিভি চেক করতে বলে, কিন্তু হরিশের কথা, ম্যাডাম আপনি খামোখা চিন্তা করছেন, কারণ যদি কোনো ইস্যু হতোই তাহলে এতক্ষণে হতো, তাই ওই বিষয় নিয়ে আর মাথা ব্যথা বাড়াবেন না। অন্যদিকে সিন চলে যায় এসপির বাড়িতে। ইয়াসমিন নামে এক মেয়ে তার চাচাকে নিয়ে তার স্বামীর মিসিং কমপ্লেন নিয়ে এসেছে। ইয়াসমিনের স্বামীর নাম আনসার আলী, পেশায় একজন জার্নালিস্ট, গত রাত থেকে নিখোঁজ। ইয়াসমিন তাকে জানায় গতকাল রাত 11টায় বাড়ি থেকে বের হয়েছিল। এরপর তারা অনেকবার কল করার চেষ্টা করেছে, ফোন বন্ধ। আর সম্ভাব্য সকল জায়গাতে তারা চেক করছে, কোথাও কোনো খোঁজখবর পায়নি। তো ইয়াসমিনদের থেকে সবকিছু জানার পর এসপি আনসার আলীর মিসিং কেসটা গুরুত্ব সহকারে নেয় এবং যত দ্রুত সম্ভব খুঁজে বের করার আশ্বাসও দেয়। এরপরই কন্ট্রোল রুম থেকে সকল ইউনিটকে আনসার আলীর মিসিংয়ের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। গত রাতে ডার্ক গ্রিন কালারের ট্র্যাকস্যুট পরিহিত আনসার আলী নামে এক জার্নালিস্ট নিখোঁজ হয়েছে। আবার জান্সিকে হোয়াটসঅ্যাপে আনসার আলীর ফটো পাঠিয়ে দেওয়া হয়। তো এখান থেকে সিন চলে যায় রাতে। জান্সি টিভিতে নিউজ দেখছিল। এখানে আমরা দেখতে পাই জান্সির স্বামী ফিলিক্স ফিরে এসেছে। তবে ডিনার করার সময় ফিলিক্স জান্সিকে বলছিল, আমি ভাবছি এবার একটি ব্রেক নিয়ে নিব। এমনকি সে এটাও প্ল্যান করেছে, যদি ছুটি না পাওয়া যায় তাহলে চাকরিটাই ছেড়ে দিবে। জান্সি তখন একটু রেগে ফিলিক্সকে বোঝানোর চেষ্টা করে যে মানুষ চাকরির জন্য পাগল হয়ে ঘুরছে, আর তুমি চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকতে চাচ্ছ। ফিলিক্স তখন বলে যে এখানে আমার দম বন্ধ হয়ে আসে, আমি সব কিছু বাদ দিয়ে পাহাড়ে গিয়ে সন্ন্যাসী হয়ে থাকব। এমনকি একসময় ফিলিক্স এটাও জানিয়ে দেয় সে আসলে চাকরি ছেড়েই দিয়েছে। জান্সি শুধু বলে যে তুমি যদি সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তাহলে আমাকে বলার কি প্রয়োজন ছিল, তোমার তো আর আমার কোনো পরোয়া নেই, সবসময় নিজের চিন্তা করো। জান্সি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। জান্সির কথা মতো হরিশ সকাল হতেই ওই রুটের আশেপাশে থাকা সকল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে, যে কোনো ফুটেজে ওই গাড়িটি দেখা গিয়েছে কিনা। এইভাবে অনেক খোঁজার পরও হরিশ কিছুতে ওই গাড়িটির কোনো খোঁজ পাচ্ছিল না। তবে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হরিশ ফরেস্ট ডিপার্টমেন্টের একটি সাইনবোর্ড দেখতে পায়, আর সেটা দেখে বুঝতে পারে এই এরিয়াতে ফরেস্ট ডিপার্টমেন্টের সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে। তাই সে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে গিয়ে ওই রাতে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস তো আর শুধুমাত্র মুখের কথাতেই ওই দিনে সিসিটিভি ফুটেজ দেখাতে পারে না। অবশ্য হরিশ পরিচয় দিলেও তারা হরিশের সিনিয়র সাথে কথা বলে দিতে বলে। তাই হরিশ বাধ্য হয়ে জান্সির সাথে ফোনে কথা বলিয়ে দিলে হরিশ সেই ফুটেজ নিয়ে থানায় চলে যায়। আর অন্যদিকে জান্সিকে দেখা যায় আনসার আলীর খোঁজ নিতে ইয়াসমিনের বাড়িতে গিয়েছে। সে ইয়াসমিনের কাছে জানতে চায় যে রিসেন্টলি আনসারের সাথে কোনো সমস্যা চলছিল কিনা, বা কোনো বিষয় নিয়েও খুব চিন্তিত ছিল কিনা। ইয়াসমিন জানায় এমন কিছুই ছিল না, হঠাৎ করে বাড়ি থেকে বের হয়েছে, এরপর আর খোঁজ নেই। আবার এদিকে হরিশ ওই সিসিটিভি পর্যবেক্ষণ করে ওই গাড়ির নম্বরটিও পেয়ে যায়, আর ওই নম্বরের তথ্য নিয়ে জানতে পারে গাড়িটি যার নামে রেজিস্টার করা সে একটি মেয়ে, আর তার নাম অঞ্জলি। এই জন্য হরিশ সাথে সাথে জান্সিকেও বিষয়টি জানায়। এদিকে জান্সি ইয়াসমিনের সাথে কথা বলার পর থেকে তার মন খারাপ, সে খুবই চিন্তিত। জান্সির কথায় ইয়াসমিনের ছোট্ট একটি মেয়ে আছে, ওর নিজের কোনো চাকরিও নেই। আমাদের জন্যই হয়তো বা এমনটা হয়েছে, মানে জান্সি তো মনে করছে আনসার আলী ওই মাটির নিচে আছে, আর সেই জন্য তারাই দায়ী। কিন্তু হরিশ আবারও বলে যে এমনটা কিছুই না, আপনি একটু বেশি চিন্তা করছেন। ঠিক তখনই থানায় খবর আসে ওই খাদের মধ্যে একটি লাশ পাওয়া গেছে। আর শোনা মাত্রই জান্সিরা ওই ঘটনাস্থলে গিয়ে দেখে এটা আনসার আলীর লাশ। আর জান্সি যেমনটা ধারণা করেছিল সেটাই সত্যি হয়েছে। খবর পেয়ে পুলিশের ডিওএসপি সুরেশও আসে। সে এসে এই কেসের তদন্ত শুরু করে। জান্সি তো তখন হাত পা কাঁপছে, শক্ত থাকার জন্য অনুরোধ করছে, কারণ তাদের বিন্দুমাত্র ভুল হলেই ডিওএসপি হয়তোবা তাদেরকে সন্দেহ করতে পারে। এদিকে আনসার আলীর মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছে গেছে। পুরো বাড়ি তখন শোকের মাতম চলছে। আনসার আলীর লাশটি পাওয়া যাওয়ার পরই জান্সি হরিশের সাথে দূরের একটি রেস্টুরেন্টে দেখা করে এবং হরিশকে বলে আমাদের জন্যই ওর মৃত্যু হয়েছে। কিন্তু হরিশ জান্সিকে বোঝায় এখানে আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো আমাদের দায়িত্ব পালন করছিলাম। আমাদের দেখে অপরাধী মনে হয়েছিল
আমরা ধরার চেষ্টা করেছি। আমরা তো আর জানতাম না যে ও ওই চোরাবালির মধ্যে পড়ে যাবে, তাই এখানে আমাদের কোনো ভুল নেই। এই বিষয় নিয়ে আপনি এত চিন্তা করবেন না। আবার আজকেই হরিশের মেয়ের কাস্টডির বিষয়ে কোর্টে হিয়ারিং, হরিশকে সেখানে যেতে হবে। তবে তখনই থানা থেকে কল করে হরিশ এবং জান্সি দুজনকে থানায় ডাকা হয়। এতে করে জান্সি একদম ঘাবড়ে যায়, কারণ জান্সি মনে করছে তাদের সিনিয়ররা হয়তোবা তাদের বিষয়টি জেনে গেছে। তবে হরিশ তখনও জান্সিকে বোঝাচ্ছে, আপনি এতটা ভয় পাবেন না, না হলে তো তাদের সন্দেহ হবে। এদিকে জঙ্গলের ওই জায়গাতে একটি অবৈধ কনস্ট্রাকশনের কাজ চলছিল, যে জন্য তারাই ওই খাদের মধ্যে মাটি ফেলে সেটা ভরে দিয়েছিল। আর যারাই অবৈধ কাজটি করছিল, সুরেশ ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ ডিএসপি সুরেশের ধারণা আনসার আলী হয়তোবা তাদের এই অবৈধ কাজ সম্পর্কে জানতে পেরে সে নিউজ করার চেষ্টা করেছিল, যে জন্য তারাই তাদের এই অপকর্ম ঢাকতে আনসার আলীকে খুন করে ওইখানে মাটি চাপা দিয়ে দিয়েছে। কিন্তু ওই ব্যক্তি অস্বীকার করে, তার কথা আমরা তো এই খুন সম্পর্কে কিছুই জানি না, আমরা তো শুধুমাত্র ওই চোরাবালির খাতটি বন্ধ করার জন্য সেখানে মাটি ফেলেছিলাম। তার স্টেটমেন্ট নেওয়া শেষ হলে সুরেশ তাকে ছেড়ে দেয়। এদিকে জান্সি আর হরিশ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। জান্সি তখন ভয় পাচ্ছে তাদের সিনিয়ররা অনায়াসেই তাদের ফোনের টাওয়ার লোকেশন বের করে তাদেরকে ধরে ফেলতে পারে। হরিশের কথা, আমরা তো প্যাট্রোলিংয়ের জন্য গিয়েছিলাম, এ তো ভয় পাওয়ার কি আছে। ঠিক তখনই হরিশকে একজন কল করে জানায়, অঞ্জলি নামে যে মেয়েটির কার্ডটি তারা দেখেছিল, ওই অঞ্জলি মূলত এই ডিওএসপির সুরেশেরই মেয়ে। এরপর দুজনকে ভিতরে ডাকা হয়। সুরেশ জানতে চায়, ওই রাতে তো তোমরা ওই লোকেশনের আশেপাশেই দায়িত্ব পালন করছিলে, তাই না? জান্সিরা স্বীকার করে। ঠিক তখনই ইন্সপেক্টর জানায়, আনসারের পোস্টমর্টম রিপোর্ট বলছে 52 ঘন্টা আগে শ্বাসরোধের কারণে আনসারের মৃত্যু হয়েছে, আর তোমাদের লোকেশনও ওই রাতে সেখানেই ছিল। হরিশের কথা, স্যার আমরা তো টহল দিচ্ছিলাম, কিন্তু থানা থেকে ওই মেয়েটির তথ্য পাওয়ার পর আমরা সেখানে চলে গিয়েছিলাম। কিন্তু ডিওএসপি সুরেশের কথা, এক্স্যাক্টলি ওই লোকেশনে তোমরা কী করছিলে? হরিশ বলে, স্যার আমাদের টহল দেওয়ার সময় বেশ কয়েক জায়গায় গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, ওই লোকেশনটাও তেমনই ছিল। কিন্তু হরিশের কথায় সুরেশের সন্দেহ হয়, এই জন্য জান্সিকে বাইরে পাঠিয়ে হরিশকে ভয় দেখায় এবং বলে, তোমরা দুজন ওই রাতে জঙ্গলে কি করছিলে সত্যিটা বলো। মানে এখানে সুরেশ হরিশের চরিত্র নিয়ে কথা বলছে, যে জান্সির সাথে ওই রাতের বেলা জঙ্গলের মধ্যে কি করতে গিয়েছিল। আর এই কথাটি হরিশ কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হরিশ তখন স্পষ্ট করে বলে, একই প্রশ্ন আপনি বাড়িতে গিয়ে আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করুন যে আপনার মেয়ে ওই রাতে আনসারের সাথে গাড়ির মধ্যে কি করছিল। এটা শোনা মাত্র সুরেশ উত্তেজিত হয়ে ইন্সপেক্টরকে বলে, ওদের ফোন নিয়ে নাও, আর যতক্ষণ আমি না বলছি ওদেরকে এখান থেকে যেতে দিবে না। হরিশ তখন ইন্সপেক্টরকে বোঝানোর চেষ্টা করে, স্যার আজ আমার কোর্টে হিয়ারিং, আমার মেয়ের কাস্টডির জন্য আমাকে কোর্টে যাওয়ার কথা। কিন্তু তারপর ইন্সপেক্টর কোনো অনুরোধ না শুনে হরিশের ফোনটি নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় ফেলিক্স বারবার জান্সিকে কল করছে, কিন্তু জান্সি পিক করছে না। একদিকে জান্সি, অন্যদিকে হরিশ, দুজনই তখন খুব চিন্তায় সময় পার করছে। আবার ওই লয়ার হরিশকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু হরিশের ফোনটি নিয়ে যাওয়ার কারণে হরিশের সাথে কন্ট্যাক্টই করতে পারছে না। এদিকে সুরেশ বাড়িতে ফিরে তার মেয়ে অঞ্জলির কাছে ওই রাতের বিষয়ে জানতে চায়, যে ওই রাতে তুমি আনসারের সাথে জঙ্গলে কি করছিলে। তবে অঞ্জলি কোনো উত্তর দিচ্ছিল না। সুরেশ তাকে এটাও বলে, আনসারের জীবিত অবস্থায় তোমার সাথে শেষ দেখা করেছিল, তোমাকে খুনি সাব্যস্ত করে জেলে পাঠাতে আমার এক মুহূর্ত সময় লাগতো না, শুধুমাত্র আমার সম্মানের কথা চিন্তা করে আমি এটা করিনি। তবে তারপরও অঞ্জলি কোনো জবাব না দিয়ে চলে যায়। এতে করে আমরা স্পষ্টই বুঝতে পারি অঞ্জলি এবং আনসারের মধ্যে কিছু একটা ছিল, আর সুরেশ এই বিষয়টি আগে থেকেই জানত। আবার সুরেশের কথা মতো হরিশদেরকে তাদের ফোন দিয়ে ছেড়ে দেওয়া হয়। হরিশ সাথে সাথে কোর্টে গিয়ে তার লয়ারের সাথে কথা বলে জানতে পারে, সময় মতো হরিশ কোর্টে না আসায় তার মেয়ের কাস্টডি তার ওয়াইফের কাছে চলে গেছে, যে জন্য হরিশ সোজা তার ওয়াইফের বাড়িতে গিয়ে তার মেয়ের সাথে দেখা করে। কিন্তু হরিশের ওয়াইফ দেখতে পেয়ে মেয়েকে তার কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। এদিকে জান্সিও বাড়িতে ফিরে দেখে ফিলিক্স বাড়িতে নেই, তবে ফিলিক্স তার বেডরুমে একটি চিঠি রেখে গেছে। ফিলিক্সের রেখে যাওয়া চিঠিটি পড়ার পর ন্যান্সি আর কষ্ট চেপে রাখতে পারছিল না, সে হরিশকে কল করে। কিন্তু হরিশও তার মেয়ের বিষয়টি নিয়ে মন খারাপ করে বসে আছে, তাই সে জান্সির কল রিসিভ করছে না। আর অনেকবার কল করার পর হরিশ রিসিভ না করায় জান্সি একসময় বৃষ্টিতে ভিজতে ভিজতে হরিশের বাড়ি পর্যন্ত এসে পড়ে। জান্সি হরিশকেও ফিলিক্সের ওই চিঠিটি দেখায়, যেখানে ফিলিক্স লিখে গেছে সে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে গেছে, জান্সি যেন তাকে মাফ করে দেয়, সে আর কখনই ফিরে আসবে না। তবে হরিশ জান্সিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দুজন ব্যক্তি তাদের ব্যক্তিগত জীবনে একদমই ব্যর্থ, তারা তাদের পরিবার, আপনজন সবকিছু হারিয়ে ফেলেছে, এখন শুধু তাদের চাকরিটা বাঁচাতে হবে। সিন চলে যাওয়ার পরবর্তী দিন জান্সি আর হরিশ ওই সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে ফরেস্ট অফিসে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে চেক করে দেখে ওই দিন হরিশ যে ফুটেজটি দেখেছিল ফরেস্ট অফিসের কম্পিউটারে ওই ফুটেজটি নেই, মানে ডিলিট করে ফেলা হয়েছে। হরিশের কথা আমি তো সেদিনই দেখলাম, কিন্তু সেখানে দায়িত্বরত অপারেটর তাদের অফিসারের সাথে কথা বলতে বলে।
আর ওই লেডি অফিসার আসার পর হরিশ তার কাছে ওই ফুটেজের কথা জানতে চাইলে সে স্পষ্টই বলে দেয় এটা তোমাদের থানা নয়, আমাদের কাছে কোনো লজিক দেখিয়ে লাভ নেই। হরিশ আর জান্সি স্পষ্ট বুঝতে পারে ফুটেজটি এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে, এই জন্য তারা চলে যাচ্ছিল। তবে হরিশ ধারণা করে আনসার আলীর খুন হয়তো অঞ্জলি করেছে, নয়তো তার বাবা সুরেশ সবকিছু জানতে পেরে আনসার আলীকে খুন করেছে, যে জন্য এই ফুটেজটি গায়েব করেছে। আর এখন হয়তোবা তাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। আর এই কথা বলতে না বলতে ওয়াকিটকিতে খবর আসে তাদের দুজনকে আনসার আলীর খুনি সন্দেহ করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে থানায় ইন্সপেক্টর এবং এসআই রশিদ সুরেশকে বোঝানোর চেষ্টা করে যে ওরা খুব ভালো, ওরা সময়মতো ডিউটিতে আসে, ওদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে, ওরা কখনোই এমনটা করতে পারে না। কিন্তু সুরেশের কথা জান্সির হাজব্যান্ড ফেলিক্স কিন্তু নিখোঁজ। তারপর জান্সি এখনও পর্যন্ত থানায় কোনো কমপ্লেন রেজিস্টার করেনি। আবার এরা দুজনই ওই সময় ঘটনাস্থলে ছিল, এর থেকে বড় প্রমাণের তো আর কোনো প্রয়োজনই নেই। এরপর হরিশ এবং জান্সি থানায় ফিরতেই তাদের দুজনের সাসপেনশন লেটার দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তো পরবর্তী দিন হরিশ এবং জান্সি এসআই রশিদের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে। হরিশ রশিদকে বলে যে আমার মনে হয় ওদের মধ্যে রিলেশন ছিল, তাই ওরা ওখানে গোপনে দেখা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে পৌঁছে যাওয়ায় আমরা এখন ফেসে গেছি। রশিদ বলে সুরেশ স্যারকে আমি ভালো করে জানি, সে এতটা সোজা মানুষ নয়, কিভাবে মিথ্যা এভিডেন্স তৈরি করে কাউকে ফাঁসাতে হয় সে ভালো করে জানে, এমনকি সে আমাকে এই কেস থেকে বের করে দিয়েছে। আমি এখন ওই গ্রামে মারা যাওয়া ওই মেয়েটার মৃত্যুর কেসটি দেখছি। এখন তোমাদের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে নিজেরা তদন্ত করে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করা, না হলে তোমাদের তো এখন সাসপেন্ড করা হয়েছে, একসময় চাকরিও চলে যেতে পারে। তো রশিদের সাথে কথা বলে হরিশ আর জান্সি আনসার যে চ্যানেলে কাজ করতো সেখানে যায়, আর সেখানে আনসারের এক সহযোগী ভারতের সাথে কথা বলে। ভারতীয় তাদেরকে জানায় আনসার আর অঞ্জলি অনেক আগে থেকে একে অন্যকে ভালোবাসত, তবে এই বিষয়টি অঞ্জলি বাবা সুরেশ কখনো মেনে নিতে পারেনি। সে জানার পর অঞ্জলিকে পড়াশোনা করতে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আসার পর অঞ্জলির সাথে আনসারের কন্ট্যাক্ট ছিল কিনা এই ব্যাপারে সে কোনো তথ্য দিতে পারছে না। তবে সে এটাও জানায় আনসার ইরাকিতে কোনো একটি বিষয় নিয়ে তদন্ত করছিল। আবার আনসার যে জায়গায় মারা গিয়েছিল একটি টিভি চ্যানেলের রিপোর্টার সেখানে রিপোর্ট করে মূলত আনসারকে দিয়ে এই জায়গায় শুধুমাত্র দুজনের মৃত্যু হয়েছে, কারণ সচরাচর এখানে কেউ পড়ে মারা যায়নি। এর আগে যে মারা গিয়েছিল তাকে গরু লাথি দিয়ে ফেলে দেয় তার মৃত্যু হয়েছিল। আর আনসারের গায়ে আঘাতের চিহ্ন আছে, তাই তারা ধারণা করছে আনসারকে হয়তো বা আঘাত করে এখানে ফেলা হয়েছিল, কারণ একা একা এখানে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই নিউজটি দেখে হরিশ আর জান্সি এখন ধারণা করছে আনসার এখানে একা পড়েনি, হয়তো কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তার মানে এটা স্বাভাবিক মৃত্যু নয়, এটা মার্ডার। আর তাদের সন্দেহটা যাচ্ছে সুরেশের দিকেই, যে সুরেশ এই কাজটি করতে পারে। এই জন্য পরবর্তী দিনই জান্সি অঞ্জলির সাথে দেখা করে এবং অঞ্জলিকে বলে, দেখো অঞ্জলি, ওই রাতে সেখানে কি হয়েছিল তুমি ভালো করে জানো, তুমি জানো আমরা নির্দোষ, তারপর তোমার বাবা আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারবে। কিন্তু অঞ্জলি জান্সির কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে হরিশ দিনকর নামে একজন ব্যক্তির সাথে দেখা করে। সে মূলত স্থানীয় রাজনীতিবিদের পিয়ে। ওই রাতে মূলত ওই রাজনীতিবিদের একটি বিশেষ সভা ছিল যেখানে সুরেশের থাকার কথা, তাই সুরেশ ওই রাতে সেখানে ছিল কিনা সেটা কনফার্ম করতেই হরিশ তার সাথে কথা বলতে এসেছে। তবে সে জানায় ওই রাতে তো সুরেশ সেখানে ছিল, এমনকি বক্তৃতাও দিয়েছে। এর মধ্যে জান্সি কল করেও জানায় অঞ্জলি কোনোরকম সাহায্য করতে যাচ্ছে না। হরিশও জানায় সুরেশ তো ওই রাতে সেখানেই ছিল, তাহলে এখন তারা কি করবে। তো হরিশ পরবর্তী দিন আবারও এসআই রশিদের সাথে দেখা করে তাকেও বিষয়টি জানায়। রশিদের কথা যে হয়তোবা তোমাদেরকে বিশ্বাস করতে ভয় পাচ্ছে, আর এমনটা হয় স্বাভাবিক, তবে তোমরা একটা কাজ করতে পারো, ওই রাতে ওদেরকে জঙ্গলের যে স্থানে তোমরা দেখেছিলে সেখানে গিয়ে আবার তল্লাশ করে দেখতে পারো সেখানে কোনো ক্লু পাও কিনা। তো রশিদের কথা মতো জান্সি আর হরিশ আবার সেই জঙ্গলের ওই জায়গাতে গিয়ে তল্লাশি শুরু করে। তবে তারা শুধু ওই জায়গাটি নয়, আশেপাশে সম্ভাব্য সকল জায়গায় তল্লাশি করে। আর এভাবে একসময় জঙ্গলের পাশে সেই পরিত্যক্ত বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এই সেই বাড়ি মুভির প্রথম অংশে আমরা তিনজন ব্যক্তিকে, মানে রবি এবং তার দুই বন্ধুকে এই জায়গাতে নেশা করতে দেখেছিলাম। এমনকি জান্সিরাও এই জায়গাটি দেখে বুঝতে পারে এই জায়গাটি মাদক সেবনকারীরা মাদক সেবনের জন্য ব্যবহার করে। অন্যদিকে সুরেশের দুজন সহযোগী গোপনে সুরেশের সাথে দেখা করে এবং জানায় গত মাসে আনসার আলী আনাচাল নামে একটি গ্রামে গিয়ে কোনো একটি প্রতিবেদন তৈরি করেছে। তার দুটি পার্ট আছে, একটি পার্ট তাদের কাছে এসেছে, তবে বাকি অংশে কি ছিল সেটা জানার জন্য সুরেশ তাদেরকে ওই বাকি অংশটাও অ্যারেঞ্জ করতে বলে। আর এরপরে সুরেশ ফোর্স নিয়ে জান্সির বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। তারা সন্দেহ করছে জান্সি ফিলিক্সের সাথে কিছু একটা করতে পারে। অবশ্য জান্সি ফিলিক্সের ওই চিঠিটি দেখায়, কিন্তু চিঠিটি দেখার পর
সুরেশ বলছিল দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে লিখেছে, এটা তো ফিলিক্সের লেখা নয়। আবার ঘরের মধ্যে ডাস্টবিনে ফিলিক্সের ফোন এবং ভাঙা সিম কার্ড পাওয়া যায়, যেটা ফিলিক্সই ফেলে গিয়েছিল। কিন্তু এই সব কিছু নিয়ে সুরেশ এখন জান্সিকে ফাঁসানোর চেষ্টা করছে। আবার সুরেশের কথা মতো মিডিয়ার লোকজনও বাড়ির সামনে অপেক্ষা করছিল। আর পরিকল্পনা মতো সুরেশ মিডিয়াকেও জানায় তারা ঘরের মধ্যে বেশ কিছু এভিডেন্স পেয়েছে, দ্রুতই তারা ব্যবস্থা নেবে। জান্সি স্পষ্ট করে বুঝতে পারছে সুরেশ ইচ্ছাপূর্বক তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে যে আনসারের মৃত্যুর তদন্ত করতে গিয়ে জান্সির ঘরের মধ্যে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অঞ্জলিকেও দেখা যায় ওই নিউজ চ্যানেলে বসে ভারতীর সাথে সেই নিউজ দেখছিল। ভারতী তখন জান্সিদের কথা বলে যে কিছুদিন আগে ওরা তদন্ত করতে আমার কাছে এসেছিল, দুজনের সাথে কথা বলে তো আমার মনে হলো দুজনই সৎ, তোমার বাবাই হয়তো বা ফাঁসানোর চেষ্টা করছে। আবার আজকের ঘটনার জন্য জান্সিও একদম মন খারাপ করে বাড়িতে বসে আছে। হরিশের ফোন পর্যন্ত পিক করছিল না, তাই হরিশ জান্সির বাড়িতে গিয়ে জান্সিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সিন চলতে পরবর্তী দিন ওই রাতে হরিশ যে দিনকরের সাথে দেখা করেছিল, সেই দিনকর হঠাৎ করে হরিশকে ডেকে তাকে বলে যে ওই দিন তুমি যখন ডিওএসপি সুরেশের কথা জিজ্ঞেস করেছিলে, আমি তখন অত কিছু বুঝতে পারিনি। আসলে সুরেশ সেদিন সেখানে গিয়েছিল ঠিকই, শুধুমাত্র হাজিরা দিতে, মানে তার বক্তৃতা শেষ হওয়া মাত্রই সে সেখান থেকে চলে গিয়েছিল। দিনকর সাথে বিনোজ এবং বিনয় নামে সুরেশের দুজন সহযোগীর কথা বলে, যাদেরকে আমরা একটু আগে সুরেশের সাথে দেখা করতে দেখেছিলাম। অনুষ্ঠানে তাদের নাম থাকলেও তারা দুজনের একজনও অনুষ্ঠানে ছিল না। তাই দিনকর থেকে এই তথ্য জানার পর হরিশ আর জান্সি আবারও এসআই রশিদের সাথে দেখা করে তাকেও বিষয়গুলো জানায়। তবে রশিদ পুড়ে মারা যাওয়া ওই মেয়েটার কেসটা তদন্ত করছে। আর ওই কেসে ওই মেয়েটার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল, সেই ছেলেটার বিষয়ে তথ্য নিয়ে সে জানতে পেরেছে ওই ছেলে মাঝে মধ্যেই আনসার আলী যে জায়গায় মারা গিয়েছে তার পাশের পুরাতন বাড়িতে নেশা করে। আর এর মধ্য দিয়ে আমরা এটাও জানতে পারি যে মেয়েটা মারা গেছে তার বয়ফ্রেন্ডের নাম রবি, মানে যে রবি এবং তার দুই বন্ধুকে আমরা মুভির প্রথম অংশে দেখেছিলাম। আর রশিদের কাছে ওদের বিষয়ে জানতে পেরে জান্সির এখন ধারণা করছে যে ওরা তিনজন হয়তোবা ওই রাতেও সেখানে থাকতে পারে, আর আনসারের মৃত্যুও তারা দেখতে পারে। এই জন্য হয়তোবা ওরা আত্মগোপনে আছে। তবে এই সম্ভাবনাটা একদমই উড়িয়ে দেওয়া যায় না। এই জন্য হরিশ বলে যে আমাদের তাহলে আগে ওদেরকে খুঁজে বের করতে হবে, জিজ্ঞাসাবাদ করলে আমরা হয়তোবা কোনো তথ্য পেতে পারি। এদিকে আনসার আলীর প্রতিবেদনের দ্বিতীয় পার্টির খোঁজে সুরেশ আনসারের বাড়িতে গিয়ে ইয়াসমিনের সাথে কথা বলে। সুরেশ ইয়াসমিনকে আনসারের প্রতিবেদনটি দেখায় এবং বলে যে ফিলিক্সের সাথে এই প্রতিবেদন নিয়ে ঝামেলা চলছিল, তাই ফিলিক্সে হয়তোবা আনসার খুন করেছে। তবে ওই প্রতিবেদনে আসলে কি আছে সেটা দেখার জন্য সুরেশ ওই প্রতিবেদনের খোঁজে আনসারের ঘরটি তল্লাশি করতে চায়। কিন্তু ইয়াসমিন সোজাসাপটা বলে দেয় তার জন্য আপনাকে অফিসিয়াল প্রোটোকল মেনে তারপর আসতে হবে, যে জন্য সুরেশকে বাধ্য হয়ে চলে আসতে হয়। অন্যদিকে হরিশরা রবির বন্ধুদের খবর পেয়ে তাদেরকে একটি জায়গা থেকে ধরে ফেলে। তারা জানায় ওই মেয়েটির মৃত্যুর সাথে তাদের কোনো লিঙ্ক নেই, তবে তাদের কাছে একটি ডিভাইস পাওয়া যায় যেটা তারা জঙ্গলের ওই খাদের পাশে পড়া পেয়েছিল। আবার হরিশরা একটি কারেরও তথ্য পায় যেটা কিছুদিন যাবৎ একটি ওয়ার্কশপে পড়ে আছে। হরিশ ফরেন্সিক এক্সপার্ট ডেকে গাড়িটার তল্লাশি করে, আর ওই গাড়ির মধ্যে আনসারের হেয়ার স্যাম্পল, ব্লাড স্যাম্পল, এমনকি একটি দাঁতের টুকরো পায়। তবে শুধুমাত্র এসব দিয়ে একজন ডিএসপিকে দোষী প্রমাণ করা যাবে না, কারণ এই গাড়িটা ডিএসপি সুরেশেরই। তাকে অপরাধী প্রমাণ করতে হলে আরও স্ট্রং এভিডেন্স দরকার। অন্যদিকে সুরেশ এসপিকে বোঝাচ্ছে আনসার একজন ফ্রড ছিল, আর ফিলিক্সের সাথে তার কিছু একটা ডিল হয়েছিল। পরবর্তীতে ঝামেলা বাধায় ফিলিক্স হয়তো আনসারকে মেরেছে, আর জান্সি এবং হরিশকে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসবে। অঞ্জলি বুঝতে পারছে তার বাবা তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই অনেক চিন্তাভাবনার পর অঞ্জলি শেষমেশ জান্সির সাথে দেখা করে সব কিছু খুলে বলে। অঞ্জলি বলে আমরা কলেজ লাইফ থেকে একে অন্যকে ভালোবাসতাম, তবে ব্রেকআপের অনেক বছর পর আমাদের হসপিটালে একদিন দেখা হয়। এরপরে দুজন আলাদা করে দেখা করে। আনসার অঞ্জলিকে তার বিয়ের বিষয় খুলে বলে যে অঞ্জলি চলে যাওয়ার পর আনসার একাকিত্বে ভুগছিল, সেই জন্য বাধ্য হয়েছে সে বিয়েটা করেছে। তবে অঞ্জলি এখনও বিয়ে করেনি। এত বছর পার হলেও পূর্ণ ভালোবাসা আবার জেগে ওঠে। যদিও আনসারের পরিবারের কথা চিন্তা করে অঞ্জলি দূরে থাকতেই চাচ্ছিল, তারপর আনসার কথা দেয় অঞ্জলিও আবার স্বপ্ন বুঝতে শুরু করে। তারা রেগুলার দেখা করতে থাকে। আর এর মাঝে একদিন সুরেশ তাদের দুজনকে একসাথে দেখে ফেলায় তার লোকজন দিয়ে আনসারকে তুলে নিয়ে পিটিয়েছিল। আর এটা জানার পরই মূলত ওই রাতে অঞ্জলি আনসারের সাথে দেখা করতে সেখানে গিয়েছিল। তবে তাদের কথার মাঝে হরিশ আর জেন্সি এসে পড়ায় পুলিশ দেখে ওরা ভেবেছিল সুরেশে হয়তোবা আনসারকে ধরতে পাঠিয়েছে, তাই আনসার পালানোর চেষ্টা করে, আর অঞ্জলিও কার নিয়ে পালিয়ে যায়। অঞ্জলি থেকে এই সব কিছু জানার পর জান্সিরা অঞ্জলিকে সোজা এসপির কাছে নিয়ে যায় এবং তাকেও সব কিছু জানায়।
কিন্তু এসপির প্রশ্ন, এর পিছে যে সুরেশের হাত আছে তার প্রমাণ কি? জান্সি তখন ওই রাতের ঘটনা পর্যায়ক্রমে বলে যে আমরা কিছু না করলেও সুরেশ স্যার আমাদের ফাঁসাতে যথাসম্ভব চেষ্টা করেছে। এমনকি রশিদও ফিলিক্সের বিষয়ে বলে যে ও তো নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে, কিন্তু সুরেশ স্যার ওই বিষয়টি কাজে লাগিয়ে জান্সিকে ফাঁসানোর চেষ্টা করছিল। জান্সিরা এ পর্যন্ত যে তদন্ত করেছে ধাপে ধাপে সব এসপিকে জানায়, তার সাথে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ওই রাতে কী ঘটেছে সেটাও শেয়ার করে। মূলত জান্সিরা ধারণা করছে ওই রাতে আনসার আর অঞ্জলি যখন দেখা করেছিল হয়তোবা সুরেশ এই বিষয়টি জানতে পেরে আশেপাশে কোথাও লুকিয়েছিল, আর পরবর্তীতে আনসার যখন পালানোর চেষ্টা করে ওই খাদের মতো পড়ে যায়। আর সুরেশ এটা দেখতে পেয়ে হরিশা চলে আসার পর আনসারকে উঠতে না দিয়ে তাকে ওই চোরাবালুর মধ্যে ঠেলে দেয় আনসারের মৃত্যু হয়। তারপর এসপি জানতে চায় সুরেশের বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে। জান্সিরা জানায় 14 তারিখে রশিদ তাদেরকে শাহদেওয়ান নামে তার এক বন্ধুর কাছে নিয়ে গিয়েছিল। এই শাহদেওয়ান একসময় পুলিশের চাকরি করত, তখন সে সুরেশের ড্রাইভারই ছিল, কিন্তু পরবর্তীতে চাকরি ছেড়ে দেয়। 1 মাস আগে আনসার সেই শাহদেওয়ানের সাথে দেখা করতে গিয়েছিল। মূলত ওই শাহদেওয়ান যখন সার্ভিসে ছিল সুরেশের একটি কেসের তদন্ত চলাকালীন শাহদেওয়ান চাকরি ছেড়ে চলে এসেছিল। হরিশা তার সাথে দেখা করে আনসারের মৃত্যুর বিষয়টিও জানায়, সাথে এটাও বলে সুরেশ এখন আমাদেরকে ফাঁসাতে চেষ্টা করছে। হরিশ জানতে চায় আনসার এখানে কি জন্য এসেছিল। শাহদেওয়ান জানায় সুরেশের সম্পর্কে জানতে। মূলত 2014 সালে শাহদেওয়ানের নীলম্বার থানায় পোস্টিং হয়েছিল, তখন সুরেশ ওই থানার সিআই। শাহদেওয়ান তখন সুরেশের ড্রাইভারে কাজ করত, আর ড্রাইভাররা সবসময় সাথেই থাকে, এই জন্য সুরেশের সম্পর্কে শাহদেওয়ান সব থেকে ভালো তথ্য জানত। সেখানে কাটামুন্ডা নামে একটি স্থানে সঞ্জীবান নামে এক দর্জির সাথে শাহদেওয়ানের ভালো পরিচয় হয়েছিল। সঞ্জীবানের স্ত্রী 2 মেয়ে আর একটি ছেলে ছিল। ছেলেটি ছিল অসুস্থ। সঞ্জীবান সেদিন তার অসুস্থ ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিল, আর সেখান থেকে ফিরে জানতে পারে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি তাদের বড় মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু কমপ্লেন করার পরও সিআই সুরেশ কোনো পদক্ষেপই নেয়নি, উল্টো মেয়েটা আবারও নিখোঁজ হয়ে যায়। যে জন্য শাহজিবান থানায় এসে সুরেশের হাতে পায়ে ধরে মেয়েকে খুঁজে দিতে অনুরোধ করে। সুরেশ প্রথমে মেয়েটির অপবাদ দিচ্ছিল যে ওর ছেলের সাথে হয়তো পালিয়ে গেছে, তবে অবশেষে মেয়েটিকে পাওয়া যায়। কিন্তু সুরেশ তখন খোদ মেয়ের বাবা মানে সঞ্জীবানের বিরুদ্ধে নিজের মেয়ের অ্যাবিউজের মামলা দেয়। আর চারিদিকে এই খবর ছড়িয়ে পড়লে সঞ্জীবানরা একসময় লজ্জায় নিজেদের ঘরে আগুন দিয়ে 4 জনই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু একটা ব্যক্তিও তখন আওয়াজ তোলেনি, যে জন্য শাহদেওয়ান বাধ্য হয়ে এটা সহ্য করতে না পেরে রিজাইন করে চলে এসেছিল। ওই সময় শাহদেওয়ান সুরেশের বিরুদ্ধে কথা বলতে পারেনি, তবে এবার সে এসপির কাছে এসে তার স্টেটমেন্ট দেয়। আবার জঙ্গলের ছেলেগুলোর যে ডিভাইসটি পেয়েছিল সেটা মূলত শাহদেওয়ানের জবানবন্দি, যেটা আনসার ডকুমেন্ট করেছিল। জেনেরা এসপিকে সবকিছু দিয়ে দেয়, আর শেষ পর্যন্ত সুরেশকেও অ্যারেস্ট করা হয়। সুরেশের অ্যারেস্টের খবরটি সব নিউজ চ্যানেল তখন দেখানো হচ্ছিল। আর এই নিউজটি দেখে রবি নামে ওই ছেলেটি আতঙ্কিত হয়ে রিহ্যাবিলিটেশন সেন্টারের বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, যে জন্য ওই রিহ্যাবিলিটেশন সেন্টারের সীমা জান্সিকেও সবকিছু জানায়। জান্সি চিন্তা করে ওই নিউজটি দেখে যেহেতু প্যানিক হয়েছে, আবার ওই রাতে ওর বন্ধুদের সাথে ও ওই পরিত্যক্ত বাড়িতে ছিল, তাই জান্সি রবির সাথে কথা বলে এবং রবিকে সুরেশের ফটো দেখে জানতে চায় ওই দিন কি তুমি এই ব্যক্তিকে দেখেছিলে। কিন্তু রবি শুধু গেটের দিকে তাকিয়ে আছে। এখানে একটি বিষয় বলে রাখি, রবির একটু মানসিক সমস্যা আছে। একটি অ্যাক্সিডেন্টে রবির বন্ধুর পরিবার মারা যাওয়ার পর থেকে রবি তাদের ভূতকে দেখতে পায়, মানে সেটা কল্পনা করে। জান্সি রবিকে বেশ কিছু ফটো দেখায়, তবে শেষমেশ একটি ফটো দেখে রবি ঘাবড়ে যায়। আর এরপরই জান্সি হরিশের সাথে দেখা করে হরিশকেও সব কিছু জানায়। কিন্তু হরিশের কথা, ওর তো মানসিক সমস্যা আছে, তারপর ড্রাগ অ্যাডিক্টেড, কোর্টে ওর জবানবন্দি একদমই টিকবে না, মামলা আরও হালকা হয়ে যাবে। ডিএসপি সুরেশ অনেক অন্যায় করেছে, এত কষ্ট করে আমরা কেসটি সলভ করেছি, তাই এখন আমরা অন্য কিছু চিন্তা করলে সুরেশ সেই সুযোগটি নেবে। এদিকে একটি নিউজ চ্যানেলের মাধ্যমে জানা যায় জান্সির স্বামী ফিলিক্স এখন নেপালের একটি বৌদ্ধ আশ্রমে আছে। ওই নিউজ চ্যানেল থেকে তার সাথে সরাসরি ফোনে কথা বলা হয়, আর এর দ্বারা এটাই প্রমাণ হয়ে যায় ফিলিক্সের নিখোঁজ হওয়ার পিছনে জান্সির কোনো হাত নেই। এদিকে আনসার আলীকে খুনের দায়ে এবং আরও অন্যান্য অপরাধের জন্য সুরেশকেও জেলে পাঠানো হয়েছে। সিন চলে যায় এর কয়েকদিন পর। জান্সির ট্রান্সফার হয়েছে, তবে যাওয়ার আগে জান্সি ইয়াসমিনের সাথে দেখা করে। ইয়াসমিনও জানায় আমি আমার বাবার বাড়ি চলে যাব। ঠিক তখনই জান্সি ইয়াসমিনকে একটি গোল্ডের কানের দুল দেয়। আর এখানে আসে মুভির মূল টুইস্ট। আমরাও দেখতে পাই রবি সেদিন ইয়াসমিনের ফটো দেখেই প্যানিক হচ্ছিল, এমনকি সে ইয়াসমিনকেই গেটের সামনে কল্পনা করছিল। রবি জান্সিকে সেদিন এটাও জানিয়েছে ওই রাতে রবি জঙ্গলের মধ্য দিয়ে ইয়াসমিনকে যেতে দেখেছিল। তাই জান্সি আবার সেই জায়গায় গিয়ে ভালো করে তল্লাশি করে সেখানে ইয়াসমিনের কানের দুলটি পেয়েছে।
এর আগেও তদন্ত করতে গিয়ে জান্সি ইয়াসমিনের একটি ফটোতে ইয়াসমিনের ওই কানের দুল দেখেছিল, তাই জান্সির আর বুঝতে বাকি থাকে না ইয়াসমিন এখানে এসেছিল। আবার কানের দুলটি দেখার পর ইয়াসমিন সব কিছু স্বীকার করে। আর এখান থেকে সিন চলে যায় ঘটনার রাতে। আনসার বাড়ি ফিরতেই ইয়াসমিন আনসারের আচরণ দেখে সন্দেহ হচ্ছিল। এরপর আবার অঞ্জলি বারবার কল করে যাচ্ছে। এতে করে ইয়াসমিন সব কিছু বুঝে ফেলে, যে জন্য আনসার বের হওয়ার আগে ইয়াসমিন আনসারের সাথে অঞ্জলির বিষয়ে কথা বলে যে তুমি কথা দিয়েছিলে ওর সাথে কোনো কানেকশন রাখবে না। তবে আনসার স্পষ্ট বলে দেয় সে অঞ্জলিকে ভালোবাসে। এটা শোনার পর ইয়াসমিন একদমই ভেঙে পড়ে। অঞ্জলি তখনও কল করেই যাচ্ছিল, যে জন্য আনসার অঞ্জলির সাথে দেখা করতে বের হয়ে যায়। আর ইয়াসমিনও অনেক চিন্তাভাবনা করে আনসারের পিছু নিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে গাড়ির মধ্যে একে অন্যকে কিস করছে। আবার ওই সময়ই হরিশা এসে পড়ায় আনসার পালাতে গিয়ে ওই চোরাবালির মধ্যে পড়ে গিয়েছিল। তবে এর মধ্যে থানা থেকে কল আসায় হরিশদেরকে সেখান থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু ইয়াসমিন না গিয়ে ইয়াসমিন ওই খাদের কাছে গিয়ে আনসারকে উঠতে সাহায্য না করে চোরাবালির মধ্যে মরতে দিয়েছে। এইটাই ছিল ওই রাতের মূল রহস্য। তবে সব কিছু জানার পরও জান্সি কোনো কিছু না বলে চলে যায়। এরপর জান্সি তার নতুন কর্মস্থল চলে যায়, আর হরিশ চলে যায় তার মেয়ের সাথে দেখা করতে। এর মধ্য দিয়ে মুভি শেষটা হয়। সত্যি বলতে কিছু কিছু সম্পর্ক বেঁধে রাখা যায় না। কেউ যদি চলে যেতে চায় তাকে যেতে দিতে হয়। কারণ কোনো ব্যক্তি যদি চলে যাওয়ার চেষ্টা করে তাকে যদি আপনি জোর করে রেখে দেন তাহলে আপনারই কষ্ট বাড়বে। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।